ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। দুই সরকার প্রধানের বৈঠকে 10টি চুক্তি স্বাক্ষর করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত হল বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল ট্রানজিট সুবিধা আদায় এবং বাংলাদেশের গৃহীত তিস্তা মহাপরিকল্পনায় ভারতের অন্তর্ভুক্তি। বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই চুক্তি নিয়ে আলোচনা করা হবে ফ্যাক্ট ইকবালের আজকের এপিসোডে। ফ্যাক্ট ইকবালে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেশ ভাগের আগে বর্তমান ভারত ও বাংলাদেশের অঞ্চলগুলোর মধ্যে মোট 8টি পথ দিয়ে রেল যোগাযোগ ছিল, তবে 1965 সালের পর প্রায় সব পথই বন্ধ হয়ে যায়। যদিও 1971 সালের পর আবারও রেলপথে যুক্ত হতে শুরু করে প্রতিবেশী দুই দেশ। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠক থেকে জানা যায় আগামী মাস থেকে ভারতের ট্রেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পরীক্ষামূলকভাবে চলবে। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারত রেল চলাচল করে, এর মধ্যে 3টি ট্রেন যাত্রীবাহী এন্টারট্রেন এবং বাকি 2টি পণ্যবাহী। বর্তমান পদ্ধতিতে ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে বাংলাদেশি একজন চালক সেই ট্রেনটি চালিয়ে আনে। ফেরার সময়ও একই পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে, কিন্তু পরীক্ষামূলক যাত্রার জন্য ভারতের সাম্প্রতিক চুক্তিতে বলা হয়েছে তারা বাংলাদেশের উপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিয়ে যেতে চায়। ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশে চলার জন্য গেছে দর্শনা সীমান্ত থেকে হলদিবাড়ি সিলাহাটি রুটকে সংযুক্ত করা হবে। এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেলের দূরত্ব অনেকখানি কমবে। ভারতের ট্রানজিট চালু করতে নতুন রেল লাইন নির্মাণ করা হবে নাকি যেটি আছে সেটি সংস্কার করা হবে, এ ব্যাপারে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। এই চুক্তি ছাড়াও বাংলাদেশের রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতার রুটে নতুন ট্রেন চালু করার বিষয়ে আরেকটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। এই একতরফা চুক্তির ফলে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আপনার মতামত কি কমেন্ট করে জানান। ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা নিয়ে বহু আগ থেকেই সংকট চলছে। এই সংকট সমাধানে বাংলাদেশের পক্ষ হতে ভারতকে তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবি জানানো হলেও এতদিনেও এর কোনো অগ্রগতি হয়নি। এই অবস্থায় তিস্তা নদী কেন্দ্রিক বন্যা প্রশমন, ভাঙন হ্রাস এবং ভূমি উদ্ধারে একটি মহাপরিকল্পনা করে বাংলাদেশ। এটি তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত। এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণেরও চিন্তা রয়েছে বাংলাদেশের। শেখ হাসিনার ভারত সফরে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল তিস্তা প্রকল্প। সাম্প্রতিক বৈঠকের পরে জানানো হয় তিস্তা প্রকল্পে ভারত সংযুক্ত হবে। তবে এটি কি বাংলাদেশের প্রস্তাবিত মহাপরিকল্পনায় নাকি ভারতের সাথে নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করা হবে সে বিষয়ে পরিষ্কার কিছু বলা হয়নি। পণ্যবাহী একটি যানবাহন থেকে পণ্য স্থানান্তর করে অন্য আরেকটি গন্তব্যে নিয়ে যাওয়া হলে তাকে ট্রান্সশিপমেন্ট বলা হয়। যেমন ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ঢুকে পণ্য খালাস করল, আর সেই পণ্য বাংলাদেশি ট্রাকে করে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ঘেঁষা আখাউড়া স্থলবন্দরে নিয়ে নামিয়ে দেওয়া হলো, যা আবার শেষ পর্যন্ত ভারতীয় ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ট্রান্সশিপমেন্ট। বাংলাদেশের সাথে ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তিও কার্যকর হয়েছে। আর অন্যদিকে বাংলাদেশও ভারতের স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানির ট্রানজিট সুবিধা পাওয়ার জন্য অপেক্ষায় আছে। এছাড়াও বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে অবাধে গাড়ি চলাচলের জন্য 2015 সালে BBIN চুক্তি সই করা হয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ ভারতের ট্রানজিট সুবিধা নিয়ে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে চায়। সড়ক পথে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে বাংলাদেশের ভারতের ভূখণ্ড ব্যবহার করা দরকার। এখন পর্যন্ত ভারত থেকে ট্রানজিট সুবিধা না পাওয়ায় বাংলাদেশের ট্রাক নেপাল ও ভুটানের সড়ক পথে যেতে পারছে না। ভারত এখন পর্যন্ত বাংলাদেশকে এই সুবিধা দিতে সম্মত হয়নি। এদিকে নেপাল ও ভুটান যথাক্রমে 1976 এবং 1984 সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি সই করেছিল, কিন্তু ভারতের নানা প্রতিবন্ধকতার কারণে এখনও পর্যন্ত এই চুক্তি বাস্তবায়ন করা যাচ্ছে না। বর্তমানে নেপাল ও ভুটানের ট্রাক বাংলাদেশের সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারে, কিন্তু বাংলাদেশের ভিতরে প্রবেশ করে মংলা বা চট্টগ্রাম পর্যন্ত যাতায়াত করতে পারে না। ক্ষেত্রে বাংলাদেশি ট্রাকে পণ্য বোঝাই করে তা ভারতীয় সীমান্ত গিয়ে খালাস করা হয়। তারপর আবার ভারতীয়, নেপালি বা ভুটানের ট্রাক তা তুলে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে চলে যায়। এই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা অনেক দিন থেকে চালু থাকলেও ভারত বাংলাদেশকে সরাসরি ট্রানজিট সুবিধা দিচ্ছে না। এদিকে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ভারতও বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিতে বাধ্য। চলুন জেনে নিই। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুযায়ী একটি দেশ আরেকটি দেশের উপর দিয়ে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহন করতে চাইলে দ্বিতীয় দেশ ট্রানজিট সুবিধা দিতে বাধ্য। অথচ এক্ষেত্রে ভারত বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিতে বাধ্য হওয়ার পরও বাংলাদেশ এই সুবিধা ভোগ করতে পারতেছে না। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রোগী ভারতের চিকিৎসার জন্য যায়। এক্ষেত্রে রোগীদের চিকিৎসা সেবা আরও সহজ করতে বাংলাদেশের জন্য মেডিকেল ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ভারত। আর উত্তর পশ্চিমাঞ্চলে জনগণের সুবিধার্থে রংপুরে একটি সহকারী হাইকমিশনার খোলার ঘোষণা দেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করা যায় ভারতকে দেওয়া ট্রানজিট সুবিধার বিনিময়ে বাংলাদেশের প্রাপ্তির বিষয়টা সেরকম দৃশ্যমান নয়, যার কারণে দেশপ্রেমিক জনগণের মাঝে একটি ধারণা বেশ জোরালো হচ্ছে যে একতরফাভাবে ভারতকে সুবিধা দেওয়া হচ্ছে।
সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা ভারত সফরের সময় দুই দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল ভারতের স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে বিনা মাশুলে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের প্রস্তাব দিয়েছিল ভারত। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা বারবার জানিয়েছেন এখনও পর্যন্ত নেপাল ও ভুটানে সেই সুবিধা পাওয়া যাচ্ছে না। তাই বর্তমান প্রেক্ষাপটে সময়ের দাবি বাংলাদেশের সাথে ভারতের বিদ্যমান বাণিজ্য ঘাটতি, তিস্তা সহ 53টি অভিন্ন নদীর পানি বন্টন বিষয়ে সুরাহ হওয়া, বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যা শূন্যতে নামাতে না পারা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাথে সন্তোষজনক সমঝোতা না হওয়ায় বাংলাদেশের ভারতের ট্রানজিট সুবিধা সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ক্রমেই বাড়তেছে।